সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় একটি অত্যন্ত মহৎ পদক্ষেপ নিয়েছে। তোমাদের এই সময় লেখাপড়ার যাতে ডিস্টার্ব না হয়, তোমরা যাতে ক্লাসে অ্যাটেন্ড করতে পারো, সেজন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়েছে। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আরো ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে রিসোর্স পার্সন হিসাবে নির্বাচন করার জন্য এবং তোমাদের সাথে ক্লাসে থাকার সুযোগ দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, বিএম কলেজ বরিশাল, 21-30-01 কোর্সের অণুজীব বিজ্ঞান বিষয়ের জন্য নির্বাচিত হয়েছি। আমি তোমাদের অণুজীব বিজ্ঞান কোর্সটি 15টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আজকে আমি তোমাদের অণুজীব বিজ্ঞানের ঐতিহাসিক পটভূমি নিয়ে আলোচনা করব। এখানে দেখো কিছু বিখ্যাত বিজ্ঞানীদের চিত্র দেয়া আছে। আমি তাদের অবদান নিয়ে আলোচনা করব। অণুজীব বিজ্ঞানের ইতিহাস আলোচনা করতে গেলে সম্মিলিত অনেক বিজ্ঞানীর অবদান আমাকে আলোচনা করতে হবে। এটা এমন নয় যে একজন বিজ্ঞানী সে সব কিছু করেছে, তার অবদানের ফলে আজ এই অবস্থায় অণুজীব বিজ্ঞান এসেছে। বিষয়টি এমন, বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা তাদের স্ব ক্ষেত্রে যে অবদান রেখেছে তার সম্মিলিত অবদানের ফলে আজকের এই অণুজীব বিজ্ঞান প্রতিষ্ঠিত লাভ করেছে এবং বর্তমানে এই 21শে শতাব্দীতে অণুজীব বিজ্ঞান অন্যতম প্রধান বিজ্ঞান হিসাবে খ্যাতি অর্জন করেছে। তোমরা জানো, সম্প্রতিকালেও সারা বিশ্ব করোনা মহামারীতে আতঙ্কগ্রস্ত। সেক্ষেত্রেও অণুজীব বিজ্ঞানীরা নিরলস চেষ্টার মাধ্যমে এই করোনার ভ্যাকসিন আবিষ্কার করে আমাদেরকে আশার আলো দেখাচ্ছে। আমি ধারাবাহিকভাবে অণুজীব বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন অবদান সম্পর্কে, বিভিন্ন বিজ্ঞানীদের অবদান সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসা যাক, অণুজীব বিজ্ঞান কি? অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি কি? মাইক্রো অর্থ ক্ষুদ্র, বায়োলজি অর্থ জীববিজ্ঞান, অর্থাৎ ক্ষুদ্রদের জীববিজ্ঞান। এটা ক্ষুদ্র জীববিজ্ঞান নয়। এবার আসা যাক যে ক্ষুদ্র মানে কতটুকু ক্ষুদ্র। ক্ষুদ্র হলো এরকম ক্ষুদ্র যাদেরকে আমরা খালি চোখে দেখতে পারি না। তাদের দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তাদেরকে আমরা ক্ষুদ্র হিসাবে আখ্যায়িত করি। এখন এই ক্ষুদ্র কারা? এই ক্ষুদ্র হলো তারা ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, ভাইরাস, মাইক্রোপ্লাজমা, প্রিয়ন, শৈবাল, রিকেটশিয়া আর অন্যান্য অণুজীব এর অন্তর্ভুক্ত।
তা আমরা প্রথমেই যার অবদান আলোচনা করব তিনি হলেন অ্যান্টনি ভন লিউয়েনহুক, যাকে নাকি অণুজীব বিজ্ঞানের জনক হিসাবে আখ্যায়িত করা হয়। এই অ্যান্টনি ভন লিউয়েনহুক 1632 খ্রিস্টাব্দে হল্যান্ডের ডেল্ফট শহরে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তার পিতার মৃত্যু ঘটে এবং পিতার মৃত্যুর কারণে সে আর লেখাপড়া করতে পারে নাই। 8ম শ্রেণী পর্যন্ত সে লেখাপড়া করে এবং তার কর্মজীবন শুরু হয় কাপড়ের দোকানের কর্মচারী হিসাবে। সে যে দোকানে সে কর্মচারী চাকরি করত তার পাশের দোকানে কাঁচ ঘষে লেন্স তৈরি করত। এটা দেখে তার শখ জাগলো কাঁচ ঘষে কিভাবে লেন্স তৈরি করে, সেও কাঁচ ঘষে ঘষে লেন্স তৈরি করা শুরু করলো এবং এটা একসময় তার হবিতে পরিণত হয়ে গেল এবং দেখলো যে দুটি নলের দুই প্রান্তে দুটি লেন্স লাগানো হয় তাহলে বিবর্ধন ক্ষমতা অনেক বেশি হয় এবং সে বিভিন্ন সময় তার অনুবীক্ষণ যন্ত্র দ্বারা বালি, পিপিলিকার চোখ এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখলো। এই সময় সে দেখলো যে কাপড়ের দোকানে চাকরি করতে হলে প্রচুর সময় দিতে হয়, সকাল 8টা থেকে সে রাত্রে বন্ধ না হওয়া পর্যন্ত 9টা-10টা। সেখানে সে তার শখ বাস্তবায়নের জন্য বেশি সময় পাচ্ছিল না, ফলে সে সেই চাকরিটা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে সে পৌরসভার ঝাড়ুদারের চাকরি নিল। সেখানে তার অফুরন্ত সময়, সকালবেলায় ঝাড়ু দেওয়ার কাজ শেষ করার পর সারাদিনে সে সময় পায় এবং সেই অবসর সময়ে সে নিজের হাতে 250টি অনুবীক্ষণ যন্ত্র তৈরি করে, যার বিবর্ধন ক্ষমতা ছিল প্রায় 400 গুণ পর্যন্ত। বলে রাখা ভালো, সর্বপ্রথম কিন্তু অ্যান্টনি ভন লিউয়েনহুক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে নাই। অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছে 1590 খ্রিস্টাব্দে জ্যান জেনসেন এবং জাকারিয়া জেনসন। কিন্তু অ্যান্টনি ভন তাদের অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার না করে নিজের হাতে তৈরি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সে সর্বপ্রথম অণুজীব দেখতে পান। 1676 খ্রিস্টাব্দে কোনো একদিন সে বৃষ্টির পরের দিনের পানি, আবার মরিচ ভিজানো পানি, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার সময় দেখলেন তাতে কোনো কিছু একটা নাড়াচাড়া করছে এবং তিনি সেটা নাম দিলেন অ্যানিমিকিউলাস বা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী। তার এই আবিষ্কার তার মেয়েকে দেখানোর পর তার মেয়ে তার এই আবিষ্কার স্বীকৃতির জন্য রয়্যাল সোসাইটিতে জানানোর ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু অ্যান্টনি ভন লিউয়েনহুকের লেখাপড়ার দৌড় খুব কম ছিল, সে ইংরেজি ভাষা জানতো না, ফলে সে তার বাল্যবন্ধুর শরণাপন্ন হয় এবং বন্ধুর মাধ্যমে এই ঘটনা রয়্যাল সোসাইটিকে জানায়। রয়্যাল সোসাইটি তাকে এই আবিষ্কার সেখানে গিয়ে জানানোর জন্য বা দেখানোর জন্য বললে সে তাতে অস্বীকৃতি জানায়। পরবর্তী সময় রয়্যাল সোসাইটি তার এই সমস্ত ঘটনা কিভাবে সে এটা দেখলো এগুলো সব লিখিতভাবে জানানোর জন্য বলল এবং রয়্যাল সোসাইটি পরীক্ষা নিরীক্ষা করে তার সত্যতা পায় এবং রয়্যাল সোসাইটি তাকে রয়্যাল সোসাইটির সদস্যপদ প্রদান করে এবং এই আবিষ্কারের পুরস্কার হিসাবে তাকে অণুজীব বিজ্ঞানের জনক হিসাবে আখ্যায়িত করা হয়। অ্যান্টনি ভন লিউয়েনহুক তার নিজের হাতে যে সমস্ত মাইক্রোস্কোপ তৈরি করেছিলেন তার চিত্র এখানে, এবং সে যে অ্যানিমিকুলাস বা তার অ্যান্টনি ভন লিউয়েনহুকের অনুবীক্ষণ যন্ত্রের নিচে দৃশ্যমান অণুজীবগুলো সে এখানে দেখা যাচ্ছে, স্পাইরাল, দণ্ডাকার সমস্ত। অ্যান্টনি ভন লিউয়েনহুকের এই আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ রাশিয়ার সম্রাট পিটার দি গ্রেট ও ইংল্যান্ডের রানী এলিজাবেথ তার ঘরে এসে এই তার অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ব্যাকটেরিয়া প্রত্যক্ষ করেন এবং রয়্যাল সোসাইটি তাকে সদস্য করে নেন। এই অ্যান্টনি ভন লিউয়েনহুকের এই আবিষ্কার আমাদেরকে স্মরণ করিয়ে দেয়
যে উচ্চ শিক্ষিত হলেই যে বিজ্ঞানী হওয়া যাবে আর তা না হলে হবে না, তা না। তার এই অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার কারণে সে আজ বিজ্ঞানী হিসাবে, অণুজীব বিজ্ঞানী হিসাবে আমাদের মাঝে স্মরণীয় হয়েছেন। এরপরে অণুজীব বিজ্ঞানের ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার একজন ডাক্তার, যে ইংল্যান্ডের বার্কলিতে তার জন্ম। সে ডাক্তারি পাশ করার পর তার গ্রামে ডাক্তারি পেশা শুরু করেন। সেই সময় সারা বিশ্বে গুটি বসন্তের খুব প্রকোপ ছিল এবং প্রচুর পরিমাণে লোক এই গুটি বসন্তে মারা যেত। এডওয়ার্ড জেনার একদিন এক বাড়িতে চিকিৎসার জন্য যে দেখলো যে বাড়ির কাজের লোক ছাড়া সকলেই গুটি বসন্তে আক্রান্ত। তখন এডওয়ার্ড জেনারের মনে প্রশ্ন জাগলো যে যেহেতু এটা ছোঁয়াচে রোগ, তাহলে এই কাজের মহিলা কেন আক্রান্ত হয় নাই। তখন সেই কাজের মহিলাকে পরীক্ষা নিরীক্ষা করে তার হাতের মধ্যে কিছু ফুসকা দেখতে পেল এবং এই ফুসকাগুলো কি জন্য হয়েছে তার কারণ জানার জন্য এই মহিলাকে প্রশ্ন করে জানতে পারে যে সে এই বাড়ির একটি গাভী দহন করে, যে কারণে তার হাতে এই ফুসকাগুলো পড়েছে। পরবর্তীতে সে ওই গাভী পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে গাভীটি ছিল গু বসন্তে আক্রান্ত। ঠিক একই সময়ে তুরস্কে গুটি বসন্তের প্রকোপ কম ছিল। তার কারণ ছিল একদল বৃদ্ধ লোক পয়সার বিনিময়ে বাচ্চাদের বিশেষ পদ্ধতিতে টিকা দিত। সেই পদ্ধতিটা ছিল যে বসন্ত যখন শুকিয়ে যায় তার উপরে যে চামড়া, মরা চামড়াটা থাকে, সেটা বাদামের খোসার ভিতর ঢুকিয়ে সুতা দিয়ে বেঁধে রাখতো এবং বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদেরকে টিকা দিত। সেই টিকা দেওয়ার পদ্ধতিটি ছিল যে বাদামের খোসা দুটি পৃথক করে একটি খোসা দিয়ে হাতের মধ্যে আঁচড় কাটতো এবং ওই মরা চামড়াটা আঁচড়ের উপরে বসিয়ে অপর খোসাটি দিয়ে, অপর খোসাটি উল্টাভাবে ওই মরা চামড়ার উপর দিয়ে সুতা দিয়ে বেঁধে রাখতো। ফলে এই যে মরা খোসার মধ্যে যে জীবাণু সেটা ওই মানুষের দেহে প্রবেশ করত, ফলে দেখা যায় যে রোগ হতো না বা রোগের পরিমাণ প্রকোপ কম ছিল। এই ঘটনা সেই এডওয়ার্ড জেনারের সেই বাড়িতে যে চিকিৎসা করাকালীন সময়ে ইংল্যান্ডে বেশ প্রচার লাভ করে। তখন এডওয়ার্ড জেনার ওই ঘটনার সাথে এই বাড়ির এই যে গুটি বসন্তের যে না হওয়ার কারণ ওই গোয়ালার, সেটা যোগসূত্র খুঁজে পান এবং সিদ্ধান্ত নেন যে গুটি বসন্তের ক্ষেত্রে এই গরুর যে বসন্ত রোগের জীবাণু ভ্যাকসিনিয়া, এটা সম্ভবত প্রতিরোধে কাজ করে। তখন সে জেমস ফিলিপ নামক এক বালকের দেহে সে এই টিকা গু বসন্তের জীবাণু প্রবেশ করান এবং দেখা গেল যে সেই বালক এর আর পরবর্তী সময় বসন্ত হয় না। যেহেতু গরুর থেকে, গরু শাব্দিক অর্থ হলো বেকা, ল্যাটিন অর্থ হলো বেকা, বেকা মানে গরু। যেহেতু গরু থেকে প্রথম আবিষ্কার হয়েছে, এই জন্য এর নামকরণ করা হয়েছে ভ্যাকসিন। এবং সেই সময় ইংল্যান্ডের রাজ পরিবারে তার বাচ্চাদেরকে সেই প্রথায় টিকা দেন। এই টিকা দেওয়ার পূর্বে 6 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, 6 জন ভিখারি এবং 6 জন গরিব লোক টাকার বিনিময়ে তাদেরকে এই টিকা দিয়ে তার টিকার সত্যতা নিশ্চিত, কার্যকারিতা নিশ্চিত হয়ে এই প্রথায় টিকা দেন। তাহলে এডওয়ার্ড জেনার তার এই গুটি বসন্তের টিকা আবিষ্কার করার জন্য সে বিভিন্নভাবে সম্মানিত হয়েছেন। তার মধ্যে রাশিয়ার সম্রাজ্ঞী তাকে একটি হীরার আংটি উপহার দেন, ব্রিটিশ পার্লামেন্ট তাকে 10,000 পাউন্ড দেন, নেপোলিয়ান তার সম্মানে 2 জন ইংরেজ বন্দী মুক্তি দেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক
ডক্টরেট ডিগ্রি প্রদান করেন এবং ইংল্যান্ডের রাজা তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। নাইট উপাধি হলো তাদেরকে দেয়া হয়, এটা ইংরেজদের সর্বোচ্চ সম্মানসূচক উপাধি, এবং যাদেরকে নাইট উপাধিতে ভূষিত করা হয় তারা নামের পূর্বে স্যার লেখার অনুমতি পান। অতএব স্যার এডওয়ার্ড জেনার। তার এই অবদানের স্বরূপ তাকে ভ্যাকসিনের জনক হিসাবে আখ্যায়িত করা হয়। এরপরে এই অণুজীব বিজ্ঞানের ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন লুই পাস্তুর। ফ্রান্সের বিজ্ঞানী লুই পাস্তুর, সে কোনো অণুজীব বিজ্ঞানী ছিল না, মূলত সে ছিল লিলি বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক। সে রসায়নের অধ্যাপক হয়েও অণুজীব বিজ্ঞানকে সর্বাধিক সমৃদ্ধ করেছেন, যে কারণে তাকে আধুনিক অণুজীব বিজ্ঞানের জনক হিসাবে আখ্যায়িত করা হয়। লুই পাস্তুর তার ছাত্র জীবন থেকেই অণুজীব বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শুরু করে এবং তার জীবনের শেষ দিন পর্যন্ত সে অণুজীব বিজ্ঞানের উপর কাজ করে গেছেন। ছাত্র অবস্থায় সে বাড়িতে গিয়ে দেখলো এলাকার লোকজন তার ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছে না, কারণ তাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ফ্রান্স মদ ব্যবসায়ের জন্য বিখ্যাত ছিল, তখন তারা মদ সংরক্ষণ করে রাখতে পারতেছিল না, মদ নষ্ট হয়ে যাচ্ছিল। তখন লুই পাস্তুর এই মদকে গরম করে ঠান্ডা করে আবার গরম করে ঠান্ডা করে সংরক্ষণ করার জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেন। ফলে ব্যবসায়ীরা এই মদ সংরক্ষণ করা তাদের জন্য সহজ হয়ে যায় এবং এই পদ্ধতিকে পাস্তুরের নাম অনুসারে নামকরণ করা হয় পাস্তুরাইজেশন পদ্ধতি। বর্তমানে আমরা পাস্তুরিত তরল দুধ আমরা খেয়ে থাকি। সে ফার্মান্টেশন আবিষ্কার করেন, সে গুটি পোকার মরকের প্রতিকার করেন, যে কারণে সে সোনার কোকুন পুরস্কার পান। সে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন, প্লেগের ও মুরগির কলেরা রোগের জীবাণু আবিষ্কার করেন এবং তার সর্বশেষ অবদান হলো পাস্তুর ইনস্টিটিউট প্রতিষ্ঠা 1888 খ্রিস্টাব্দে। পাস্তুর ইনস্টিটিউট বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপন্নকারী একটি প্রতিষ্ঠান এবং এই পাস্তুর ইনস্টিটিউটের প্রবেশদ্বারে একটি চিত্র আছে, যে চিত্রটা এখানে দেখানো আছে। সে এই লুই পাস্তুর একটা কুকুরের মুখে মানে কুকুরকে প্রতিহত করতেছে, সেটা এখানে দেখানো আছে। সে এই গুটি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কারের মাধ্যমে। এই কাহিনীটি ছিল যে সে যখন ছোট সময় তার বাবার দোকানে বসতো, তখন একদিন এক জায়গায় দেখলো যে একটা জটলা, তার মধ্যে একটা ছেলে চিৎকার শোনা যাচ্ছে, বিকট চিৎকার, এবং কিছু লোক চারপাশে ভিড় করে আছে। তখন লুই পাস্তুর সেখানে গিয়ে দেখলো যে সেখানে সেই বালকটিকে কুকুরে কামড়ের চিকিৎসা দেওয়া হচ্ছে। কি চিকিৎসা? যে সেই বালকটিকে কয়েকজন ধরে রাখছে এবং লোহা গরম করে একজন সেই ক্ষত স্থানে, কামড়ের স্থানে গরম করে ছেঁকা দিচ্ছে। তাহলে এটা কত দূর যন্ত্রণাদায়ক একটা চিকিৎসা পদ্ধতি, এটা তখন লুই পাস্তুরের মনে দাগ কাটে এবং সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে জীবনে কখনো যদি সুযোগ আসে তাহলে এই যন্ত্রণাদায়ক চিকিৎসা পদ্ধতি থেকে মানুষের মুক্তি দেওয়ার জন্য সে চেষ্টা করবে। এবং লুই পাস্তুরের জীবনে সেই সুযোগ এক সময় দেখা দেয়। জোসেফ মায়েস্টার নামক এক বালককে কুকুরে কামড়ালে তার গার্জিয়ান লুই পাস্তুরের শরণাপন্ন হয়, কারণ সেই সময় লুই পাস্তুরের নাম সারা দেশে ছড়িয়ে পড়ে ফার্মেন্টেশন আবিষ্কার, পাস্তুরাইজেশন আবিষ্কার, গুটি পোকার মরকের প্রতিকার, এগুলো কারণে। জোসেফ মায়েস্টারের গার্জিয়ান লুই পাস্তুরকে অনুরোধ করে তার চিকিৎসা করার জন্য। লুই পাস্তুর প্রথমে অস্বীকৃতি জানায় যে আমি কোনো ডাক্তার না, আমি এর কি চিকিৎসা করব। কিন্তু মনে মনে তার সুপ্ত একটি বাসনা তখনও থেকে যায়। তখন ওই জোসেফ মায়েস্টারের গার্জিয়ান লুই পাস্তুরকে এই বলে আশ্বস্ত করে যে আমার ছেলে আপনার চিকিৎসা যদি মারা যায়
আমাদের কোনো আপত্তি থাকবে না। লুই পাস্তুর দেখলো যে এই যে একটা সুযোগ, এই সুযোগ আর হাতছাড়া করা যায় না। তখন লুই পাস্তুর প্রথমে পাগলা কুকুরের লালা সংগ্রহ করে সেই লালা খরগোশের দেহে প্রবেশ করায়। খরগোশের দেহে প্রবেশ করানোর পর সেই খরগোশ মারা যায়। তখন খরগোশের ব্রেন পানিতে মিশ্রিত করে সেই পানিকে মৃদু তাপে উত্তপ্ত করে পরবর্তী সময় তার সাসপেনশন ওই জোসেফ মায়াস্টারের দেহে প্রবেশ করায়, এবং জোসেফ মায়াস্টার সেই কুকুরের কামড়ের ফলে যে জলাতঙ্ক রোগ হওয়ার কথা ছিল তার থেকে সে রক্ষা পায়, এবং আবিষ্কার হয় বিশ্বের প্রথম জলাতঙ্ক রোগের ভ্যাকসিন, যার আবিষ্কারক লুই পাস্তুর। এবং এর ফলে আজ পর্যন্ত বিশ্বের লক্ষ লক্ষ লোক এই জলাতঙ্ক রোগ থেকে মুক্তি পায়। জলাতঙ্ক এমন একটি রোগ যার ডেথ রেট 100%, যদি কারো হয় কোনো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। তাহলে কি তার প্রতিকার আবিষ্কার হয়েছে, টিকাদান পদ্ধতি আবিষ্কার হয়েছে, যার আবিষ্কারক লুই পাস্তুর। এই লুই পাস্তুরের এই আবিষ্কারের জন্য লুই পাস্তুর কে আধুনিক অণুজীব বিজ্ঞানের জনক হিসাবে আখ্যায়িত করা হয়। পাস্তুরের আরো সবচেয়ে বড় অবদান হলো সে জীবজনী মতবাদের প্রতিষ্ঠাতা। এখানে দেখানো আছে যে ব্রোথ গরম করে তাকে রেখে দিলে, দীর্ঘদিন যদি রেখে দেওয়া যায় তাহলে সেখানে কোনো অণুজীব হয় না। এটা পাস্তুর আবিষ্কার করে এবং নিশ্চিতভাবে প্রমাণ করে যে জীব থেকে জীবের উৎপত্তি। এই জন্য পাস্তুর কি সমাদৃত হয়েছিলেন, কারণ এটা একটা বিশাল তখন সমস্যা ছিল। এটা পরবর্তীতে আলোচনা আসবে, এই জন্য এটা এখন আর দীর্ঘায়িত করতেছি না। জোসেফ লেয়াস্টার হলো জীবাণুবিহীন শল্য চিকিৎসার জনক। সে হলো চাইল্ড বার্থ ফিভার, মানে সন্তান প্রসবের পর যে জ্বর হতো, এটা এক ধরনের সংক্রামক ছিল। এইটা নিয়ন্ত্রণ করার জন্য কার্বলিক অ্যাসিড ব্যবহার করে সে তোমার সমাদৃত হয়েছিল বা বিশ্ববিখ্যাত হয়েছিল। ব্যাকটেরিওলজির জনক বলা হয় কাকে? সে হলো রবার্ট কক। কক বিশুদ্ধ আবাদ পদ্ধতি আবিষ্কার করেন, ব্যাকটেরিয়া পৃথক করার জন্য কঠিন মাধ্যম ব্যবহার করেন, অ্যানথ্রাক্স, যক্ষা, কলেরা রোগের জীবাণু আবিষ্কার করেন, ককের জীবাণু তত্ত্ব বা ককের শিকার্য আবিষ্কার করেন। তার এই আবিষ্কারের জন্য প্রুসিয়ার সরকার তাকে 1 লক্ষ মার্ক উপহার দেন, এবং 1905 সালে সে নোবেল পুরস্কার পান। কক ডাক্তারি পাশ করার পর সে তার ইচ্ছা ছিল যে জাহাজে চাকরি নিবে, তাহলে জাহাজে চাকরি নিলে সারা দেশ ঘুরে বেড়ানো যাবে, সারা বিশ্ব, কারণ তার হবি ছিল বিশ্ব ঘুরে বেড়ানো। কিন্তু তার চাকরি হয় পাগলাগারদে। এই পাগলাগারদে চাকরিটা তার খুব অপছন্দ না হলেও তার স্ত্রীর মোটেই পছন্দ ছিল না, ফলে সে এই চাকরি ছেড়ে দেয় এবং পরবর্তী সময় সে প্রাইভেট প্র্যাকটিস শুরু করে। তার স্ত্রী তার 28তম জন্মদিবসে তাকে একটি অনুবীক্ষণ যন্ত্র উপহার দেয়, যাতে সে ভালোভাবে বা মনোযোগের সহকারে ডাক্তারি করে। কিন্তু ঘটনা ঘটলো হিতে বিপরীত, সে সবসময় এই মাইক্রোস্কোপ নিয়ে বসে থাকতো, এবং সেই সময় সে আবিষ্কার করে অ্যানথ্রাক্স রোগের জীবাণু। অভিশপ্ত মাঠে গরু বেড়া যাওয়ার পর আর ফিরে আসতো না, মারা যেত। পরবর্তী সময় রবার্ট কক সেই মৃত ভেড়া, গরু এদের রক্তে দেখলো যে রক্তকণিকা ছাড়াও অন্য কিছু একটা অণুজীব বা পার্টিকেল সে নাড়াচাড়া করতেছে। তখন সে এটা নিয়ে গবেষণা শুরু করে। সে মৃত গরুর বা ভেড়ার রক্ত সে সুস্থ প্রাণীর দেহে প্রবেশ করানোর পর দেখা গেল যে সুস্থ ভেড়াও মারা যায়, এবং তখন সেই ভেড়ার রক্তেও একই ধরনের অণুজীব পায়। তখন সে এটা নিয়ে গবেষণা করে অ্যানথ্রাক্স রোগের জীবাণু আবিষ্কার করে, এবং পরবর্তী সময় সে ককের জীবাণু তত্ত্ব আবিষ্কার করে। জীবাণু তত্ত্বটা হলো যে কোনো রোগের জন্য দায়ী কিনা সেটা নিশ্চিত করার জন্য যে পদ্ধতি, সেটা হলো যে ককের জীবাণু তত্ত্ব। এখানে দেখানো আছে ককের শিকার্য বা ককের জীবাণু তত্ত্ব, যে কোনো আক্রান্ত জীবকে যদি অণুজীব দ্বারা আক্রান্ত হয় তাহলে সে মারা যায়। তার দেহের মধ্যে যে অণুজীব পাওয়া যায় তাকে যদি পিউল কালচার করা যায়
করার পর এরকম একাধিক অনেকগুলো মৃত প্রাণীর থেকে যদি আবাদ করা যায়, তাহলে দেখা যায় যে সেই অণুজীবগুলো, সব অণুজীবগুলো একই রকম হয়। এবং সেটাকে যদি সুস্থ আরেকটি প্রাণীর দেহে প্রবেশ করানো যায়, তাহলে সেই সুস্থ প্রাণীটাও যদি মারা যায় এবং তার দেহের থেকে আবার যদি আবাদ করা যায়, তাহলে যে অণুজীব এবং প্রথম অণুজীব যদি একই থাকে, তাহলেই যদি তাকে নিশ্চিত রূপে বলা যায় যে এই অণুজীব এই রোগ সৃষ্টির জন্য দায়ী। অথবা রোগ জীবাণু প্রবেশ করার পর যদি প্রাণী মারা না যায়, তাহলে সেইটার জন্য, সেই রোগের জন্য দায়ী না। কক এটা প্রমাণ করার জন্যই তাকে ককের এই যে পদ্ধতি, এটাকে বলা হয় ককের স্বীকার্য বা কক পস্টিউলেটস। এবার আমরা আসি আলেকজান্ডার ফ্লেমিং, যিনি অ্যান্টিবায়োটিকের জনক হিসাবে বিখ্যাত হয়ে আছেন। এই আলেকজান্ডার ফ্লেমিং তিনি সর্বপ্রথম পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন এবং যার জন্য তিনি 1945 সালে নোবেল পুরস্কার পান। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় এবং ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। যাদেরকে নাইট উপাধি দেওয়া হয় তাদের নামের পূর্বে স্যার লেখার অনুমোদন দেওয়া হয়। তাহলে স্যার আলেকজান্ডার ফ্লেমিং, সে ব্যক্তিগত জীবনে একজন ডাক্তার ছিলেন এবং ডাক্তারি পড়ার জন্য সে মেডিকেল স্কুলে ভর্তি হন, রয়্যাল মেডিকেল স্কুলে। কারণ তখন সেই সময় সেই মেডিকেল স্কুলটি ছিল সাঁতারে বিশ্ব চ্যাম্পিয়ন, আর এই আলেকজান্ডার ফ্লেমিং ছিল একজন দক্ষ সাঁতারু। এবং সেখানে সে লেখাপড়া শেষ করে সেখানে চাকরিতে যোগদান করেন এবং চাকরি সমাপ্ত করার পর চাকরিরত অবস্থায় সে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে সে এই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। বিশ্বযুদ্ধে চলাকালীন সময়ে তার সম্মুখে অনেক সৈন্য সেই ক্ষতর চিকিৎসাজনিত ক্ষতের সংক্রামকের কারণে মারা যায়। তখন এই আলেকজান্ডার ফ্লেমিং প্রতিজ্ঞা করে, যদি আমি বেঁচে যাই যুদ্ধের পরে, তাহলে আমি এই ক্ষতের পচনজনিত রোগ প্রতিরোধ নিয়ে গবেষণা করব। এবং যথারীতি যুদ্ধ শেষে সে এই ক্ষতের পচনজনিত রোগ জীবাণু স্টেপটোকক্কাস এগুলো নিয়ে সে গবেষণা করে এবং গবেষণা করারত অবস্থায় একদিন তার নাকের সাব একটি প্লেটে পড়ে যায়। তখন দেখা যায় যে অণুজীব মারা গেছে। তখন সে চিন্তা করলো যে এই তো পেয়ে গেছি, কিন্তু দেখা গেল যে না, এর কর্মক্ষমতা সাময়িক এবং বেশি সময় থাকে না। এটা আমরা বুঝতে পারি যে কোনো গরুর যদি কোনো ঘা হয় তাহলে সর্বক্ষণিক 4টে থাকে। তার কারণ কি? ওই থুতুর মধ্যে লাইসোজাইম এনজাইম থাকে, যে কারণে এটা পচন নিবারক। পরবর্তী সময় সে ওই প্রতিষ্ঠানের প্রধান নিযুক্ত হয়। কিছুদিন গবেষণাগারে যেতে পারে নাই। দীর্ঘ বিরতির পর যাওয়ার পরে দেখলো যে তার প্লেটগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে সেখানে সবুজ সবুজ কি ধরনের একটা কিছু জমা হয়েছে। তখন সে চিন্তা করলো, খুব মন খারাপ করলো যে এইগুলো এতগুলো প্লেট নষ্ট হয়ে গেছে। তখন সে চিন্তা করলো যে এই প্লেটগুলো ফেলে দেওয়ার আগে দেখি এই সবুজ সবুজ এরা কারা। তখন সে এটা পরীক্ষা করে দেখলো যে এটা পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক। এবং তখন সে পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাকের নির্যাস নিয়ে সে বিভিন্ন ধরনের অণুজীবের মধ্যে প্রয়োগ করে দেখলো যে এদের কে 800 গুণ পর্যন্ত তরল করলেও তার অণুজীব মারার ক্ষমতা থাকে। এবং এইভাবে 1929 সালে বা 1928 সালে প্রমাণিত হয় যে এই অণুজীব মারার জন্য পেনিসিলিয়াম নোটেটামের নির্যাস ক্ষমতা সম্পন্ন। এই জন্য এইভাবে আবিষ্কৃত হয় প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। এবং নাম যেহেতু পেনিসিলিয়াম নোটেটাম থেকে আবিষ্কার হয়, জন্য নাম দেওয়া হয় পেনিসিলিন। এই জন্য তাকে পেনিসিলিনের জনক হিসাবে আখ্যায়িত করা হয়। রোনাল্ড রস, আমরা রোনাল্ড রসের নাম আমরা অনেকেই জানি। তার কারণ হলো রোনাল্ড রস এই ভারত উপমহাদেশের একজন ডাক্তার। তার জন্ম হিমালয়ের পাদদেশে, কারণ তার বাবা এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী ছিল, যে কারণে তার জন্ম এখানে। পরবর্তী সময় সে লেখাপড়া করে
ইংল্যান্ডে যায় লেখাপড়া করার জন্য, সেখান থেকে ডাক্তারি পাশ করে আবার চলে আসে এই ভারত মহাদেশে ডাক্তার হিসেবে। তখন সবচেয়ে সমস্যা ছিল যে ইংরেজ সৈন্যরা বনে জঙ্গলে যারা ডিউটি করে তারা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। তখন ম্যালেরিয়া রোগ সম্পর্কে টাটুম তার ইয়ার মতবাদ ছিল যে নোংরা পানি যারা পান করে তাদের ম্যালেরিয়া রোগ হয়। প্রথমেই রোনাল্ড রস কিছু লোককে টাকার বিনিময়ে নোংরা পানি পান করায় দেখলো যে আসলে নোংরা পানির জন্য ম্যালেরিয়া হয় না, তাদের পেটের অসুখ হইলো। তার মানে প্রমাণিত হলো যে নোংরা পানি মতবাদ মিথ্যা। পরবর্তীতে সে বিভিন্ন রকম বিষয় নিয়ে কাজ করতেছিল, তার মধ্যে দেখলো যে যারা ইসলামের এলাকায় বাস করে বা মেল বা খারাপ এরিয়া, মেলিয়া নামে নামকরণ করা হয়েছে এরূপ, মেল মানে বাজে, এরিয়া মানে এলাকা, তার মানে যারা বস্তি এলাকা বা নোংরা এলাকায় বসবাস করে তাদের এই রোগ হয় এবং সেখানে মশার উপদ্রব খুব বেশি। তখন সে একদিন মশার রক্ত পরীক্ষা করে দেখলো যে মশার রক্তে স্বাভাবিক উপাদান ছাড়াও আরো কিছু কিছু অন্যান্য অণুজীব দেখা যাচ্ছে বা কণিকা দেখা যাচ্ছে। তখন সে এই মশাকে এটাকে সে দেখলো যে এই উপাদানের সাথে ম্যালেরিয়া রোগের রক্তেও একই ধরনের উপাদান দেখা যায়। তখন সে ম্যালেরিয়া রোগ মশার মাধ্যমে বিস্তার লাভ করতে পারে এটা ধারণা করে সে কি করলো, সে মশা ধরার জন্য মসকিউটো ম্যান নিযুক্ত করলো। এই মসকিউটো ম্যানরা মশা ধরে ধরে নিয়ে আসতো এবং এই মশা সে মশারির ভিতরে দিল, দেওয়ার পর ম্যালেরিয়া রোগে আক্রান্ত রোগী এই মশারির ভিতর ঢুকিয়ে দিল। তখন এই মশাগুলি ম্যালেরিয়া রোগীর রক্ত পান করলো, করার পর এই ম্যালেরিয়া রোগীকে এই মশারির ভিতর থেকে বের করে নিয়ে আসলো এবং সেখানে একজন সুস্থ মানুষ প্রবেশ করায় দিল। সুস্থ মানুষ প্রবেশ করানোর পর সেই সুস্থ মানুষকে ওই মশাগুলো কামড়ালো এবং পরবর্তীতে দেখা গেল যে সুস্থ মানুষ এই ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলো। তার মানে নিশ্চিতভাবে প্রমাণিত হলো যে এই ম্যালেরিয়া রোগের জীবাণু তার মাধ্যমে বিস্তার লাভ করে। এবং এই কারণে এই আবিষ্কারের জন্য 1902 সালে সর্বপ্রথম যখন নোবেল ইন্ট্রোডিউস হয় সেই প্রথম বছরে এই নোবেল পুরস্কার পান এই রোনাল্ড রস এবং 1911 সালে নাইট উপাধিতে ভূষিত হন। এই নোবেল পুরস্কারটা হলো স্যার আলফ্রেড নোবেল, একজন বিজ্ঞানী, সে ডিনামাইট আবিষ্কার করেছিল যে পাহাড় পর্বত এগুলো সমান করার জন্য, রাস্তাঘাট তৈরি করার জন্য, কিন্তু দেখা গেল মানুষ মারার জন্য বা ক্ষতিকারক কাজে এটা ব্যবহার করছে। তখন নোবেল সে খুব নিজের থেকে খুব অনুতপ্ত হলো, অনুতপ্ত হয়ে সে কি করলো, তার সমস্ত সম্পত্তি সে দিয়ে গেল যে যারা, আমি তো ভালো কাজ করতে পারলাম না, যারা ভালো কাজ করবে ভবিষ্যতে তাদেরকে এর যে অর্থ, এই অর্থ থেকে যে প্রতি বছর যে লাভ আসে সেটা ভাগ করে, বর্তমানে 6টা বা 7টা বিষয়ে এই নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। যাই হোক, এই প্রথম বছরেই রোনাল্ড রস এই নোবেল পুরস্কার পায় এবং 1911 সালে নাইট উপাধি পায়। নাইট উপাধি হলো ব্রিটিশদের দেয়া সর্বোচ্চ সম্মানসূচক উপাধি। থিওডোর ওটো ডায়নার 1971 সালে তিনি ভিরয়েট আবিষ্কার করে এবং সে বিশ্ববিখ্যাত হয়ে আছে। ভিরয়েটস এর চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা হবে, তাই এখন আর সেটা আলোচনায় আনলাম না। স্ট্যানলি বি প্রুসিনার প্রিয়ন আবিষ্কার করেন। প্রিয়ন আবিষ্কার করে যে প্রিয়ন শুধুমাত্র প্রোটিন দ্বারা বা ইনফেকশিয়াস প্রোটিন দ্বারা প্রিয়ন তৈরি। দিমিত্রি আইভানোভস্কি 1992 সালে তামাকের মোজাইক রোগের ভাইরাস টিএমবি সে আবিষ্কার করেন এবং আবিষ্কার করে সে বিশ্ববিখ্যাত হয়ে আছেন। সে মোজাইক রোগে আক্রান্ত তামাক পাতার রস সে সুস্থ তামাক দেহে প্রবেশ করানোর পর দেখা গেল যে সেটাও মোজাইক রোগে আক্রান্ত হয় এবং সেই রস ব্যাকটেরিয়া রোধক ছাঁকনি দ্বারা
ছাকার পরেও দেখা যায় রোগ সৃষ্টি করে, তাতে তিনি প্রমাণ করেন যে এইটা এই ব্যাকটেরিয়ার চেয়েও ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো অণুজীব, এবং তার নাম দেওয়া হয়েছিল ভাইরাস, কারণ ভাইরাস অর্থ বিষ। সেই সময় বসন্ত রোগে আক্রান্ত হলেও বিষের মতো ক্রিয়া হতো, এজন্য The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. আচ্ছা, আপনাকে তো দেখা যায় না। দেখা যাবে, দেখা যাচ্ছে না কেন, দেখো তো। আচ্ছা, এখানে কয়েকটি অণুজীবের আবিষ্কারের কথা বলা আছে। এটা কারণ হলো যে এই সময়টার মধ্যে আসলে 1857 থেকে শুরু করে 1917 এই 60 সালের মধ্যে সবচেয়ে বেশি অণুজীব বিজ্ঞানের উন্নতি হয়। এই জন্য এই সময়টাকে 1857 থেকে 1917 পর্যন্ত এই সময়টাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ মাইক্রোবায়োলজি বা গোল্ডেন এরা অফ মাইক্রোবায়োলজি। এটা তথ্যপঞ্জি দেওয়া আছে, কোথা থেকে আমরা এটার এই ক্লাসের যে তথ্যগুলো নিয়েছি, তথ্যপঞ্জি এখানে দেয়া আছে। আপাতত আমাদের এখানে ক্লাসের আলোচনা এখানে আমরা সমাপ্ত করতেছি। এখন আমরা তোমাদের সাথে প্রশ্ন এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তা নিয়ে আমরা আলোচনা করব প্রতিদিন। আজকে তো অনেক পার্টিসিপেন্ট উপস্থিত, আজকে তো উপস্থিত দেখা যাচ্ছে কতজন। অনেকে প্রথমে অ্যাড হতে পারে না, পরবর্তীতে যারা লিংক পাইছে তারা অ্যাড হয়ে যেতে পারছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আজকে কতজন উপস্থিত আছে? 43 জন আছে স্যার। 43 জন আছে, যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো উপস্থিতি বলা যায় আর কি। এই তোমরা প্রায় 43 জন দেখা যায় অংশগ্রহণ করেছ। স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণের জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং বাংলাদেশ সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় এই ধরনের উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েও আমাদের শিক্ষক তথা এবং ছাত্র সমাজকে উপকৃত করেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।